আই এম পার্থপ্রতিম, ফাইনাল ইয়ার মেডিকেল স্টুডেন্ট। তো আজকে আমি আপনাদের সাথে যেই কেস স্টাডি সম্পর্কে যেই কেসটা নিয়ে ডিল করব সেটা হলো স্ট্রোক। তো স্ট্রোক এমন একটা সমস্যা যেটা মোটামুটি আমরা অনেকে রিয়েল লাইফে এটা ফেস করেছি। অ্যান্ড যারা মেডিকেল স্টুডেন্ট তারা অবভিয়াসলি এটা মেডিসিনে যখন তাদের নিউরোলজি ডিপার্টমেন্টে আসবে, সেখানে আসলে এরা অসংখ্য কেস দেখতে পারবে যেখানে স্ট্রোকের পেশেন্টদেরকে নিয়ে ডিসকাস করা হয় কিংবা ডিল করা হয়। অর্থাৎ স্ট্রোকের পেশেন্ট ফাইনাল প্রফেশনাল পরীক্ষা বলেন কিংবা মেডিকেলে আপনি যতদিন থাকবেন অ্যান্ড ইন্টার্নি করার সময় এই কেসগুলো আপনারা খুব অহরহ ডিল করে থাকবেন। অ্যান্ড আপনাদের রিয়েল লাইফেও আপনারা এরকম পেশেন্ট বহু ডিল করবেন। অর্থাৎ আপনি মেডিকেল পার্সন হন কিংবা নন মেডিকেল পার্সন হন, স্ট্রোকের পেশেন্ট আপনারা হরহামেশাই আশেপাশে দেখতে পারবেন। ইভেন আপনার ফ্যামিলিতেও এই জিনিসটা যে কোনো সময় দেখা দিতে পারে। অর্থাৎ এটা খুবই কমন একটা নিউরোলজিক্যাল ডেফিসিট। এখন ফার্স্ট অফ অল জানতে হবে যে হোয়াট ইজ স্ট্রোক, বা স্ট্রোক কেন হচ্ছে, বা স্ট্রোক জিনিসটা কি। তো দেখেন, আমাদের ব্রেন অর্থাৎ হিউম্যান ব্রেন কখনো কোনো কারণবশত যদি কোনো সমস্যা ফেস করার কারণে সে যদি প্রপার ফাংশন না করতে পারে, অর্থাৎ কোনো কারণে যদি ব্রেনের ফাংশনটা হ্যাম্পার হয়, তখন নর্মালি এই স্ট্রোক জেনারেট করে। এই কারণে এটাকে বলা হয় নিউরোলজিক্যাল ডেফিসিট। এখন স্ট্রোক হয় নর্মালি দুইটা কারণে। অর্থাৎ আপনারা যদি ক্লাসিফিকেশন অফ স্ট্রোক দেখেন তো সেখানে দুই ধরনের স্ট্রোকের কথা বলা আছে, মানে গ্রসলি দুই ধরনের স্ট্রোকের কথা বলা হয়। একটা হলো ইসকেমিক স্ট্রোক আর একটা হলো হেমোরেজিক স্ট্রোক। এখন ইসকেমিক এবং হেমোরেজিক দুইটা টার্ম দুইটা আলাদা জিনিসকে ডিফাইন করে। ইসকেমিক স্ট্রোক যে জিনিসটা, এখন ইসকেমিয়া মানে হলো কোনো কারণে যদি আমার বডির কোনো একটা অর্গান বা কোনো একটা পার্ট প্রপার ব্লাড সাপ্লাই না পেয়ে থাকে। এখন আমরা জানি যে ব্লাডের মাধ্যমে আমাদের বডিতে অক্সিজেন সাপ্লাই হয়ে থাকে, অক্সিজেনগুলো সেলে যায়, সেলগুলো এই অক্সিজেনগুলোকে ইউটিলাইজ করে এবং নর্মাল ফাংশনগুলোকে বজায় রাখে। এখন আমাদের ব্রেনেও কিন্তু সেল আছে, নিউরন বা অন্যান্য সেলগুলো আছে। এই সেলগুলোকেও কিন্তু বেঁচে থাকার জন্য অক্সিজেনের উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ ব্রেনের সেলগুলোও কন্টিনিউয়াস ব্লাড সাপ্লাইয়ের উপর ডিপেন্ডেন্ট। ইসকেমিক যে স্ট্রোকটা হচ্ছে, এই ইসকেমিয়াটা হচ্ছে এই কারণেই, বা ইসকেমিয়া হওয়ার কারণে আমাদের ব্রেন পর্যাপ্ত পরিমাণ ব্লাড সাপ্লাই পাচ্ছে না। আর যখন এই পর্যাপ্ত পরিমাণ ব্লাড সাপ্লাই পাচ্ছে না, তখন ব্রেন নর্মালি ফাংশনালি কাজ করতে পারতেছে না। অর্থাৎ অক্সিজেনের অভাবে কিংবা ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার কারণে যে স্ট্রোকটা জেনারেট করতেছে সেটাকে আমরা বলতেছি ইসকেমিক স্ট্রোক। অন দ্য আদার হ্যান্ড, যেটা হেমোরেজিক স্ট্রোক, এটা কেন হইতেছে? এখন আমরা সবাই জানি যে আমাদের শরীরের কোনো আর্টারি বা ভেসেলস, অর্থাৎ যেটাকে আমরা শিরা উপশিরা বলি, এই জিনিসটা কোনো কারণে যদি কোথাও কেটে যায় অথবা ছিঁড়ে যায়, এটাকে আমরা বলি রাপচার। তো কোনো কারণে যদি ডিসরাপশন হয় বা রাপচার হয় অথবা কেটে যায়, কেটে যাওয়ার কারণে কোনো আর্টারি দিয়ে তখন কি হয়, ব্লিডিং হইতে থাকে। এখন বাইরে থেকে ব্লিডিং হলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে কোথাও কেটে গেছে, সেখানে ব্লিডিং হচ্ছে। এখন এই ব্লিডিংটা হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যেটাকে আমরা বলি ব্লিডিং টাইম। ব্লিডিং টাইমটা ক্রস করার পরে নর্মালি আমাদের বডির কিছু ডিফেন্সিভ জিনিস থাকে যেগুলোকে আমরা বলি কোয়াগুলেশন ফ্যাক্টর। এই কোয়াগুলেশন ফ্যাক্টরগুলো তখন কি করে, এই ব্লিডিংটাকে বন্ধ করার জন্য কাজ করে। অর্থাৎ সেখানে প্লাটিলেট আসে, প্লাটিলেট এসে সেখানে রক্তটা জমাট বাঁধানোর চেষ্টা করে। এখন এটা তো বাইরের ক্ষেত্রে হলো, কিন্তু আমাদের বডির ভেতরে যখন এইভাবে কোনো আর্টারি অথবা কোনো ভেইন এটা যখন রাপচার করে বা ডিসরাপশন হয়, তখন সেখানে কি হয়, তখনও সেখানে সেম জিনিসটাই হয়, আমার বডি সেখানেও সেমভাবেই কাজ করে। অর্থাৎ কোনো কারণে যদি আমাদের ব্রেনের কোনো আর্টারি অথবা ভেইন কোনো কারণে যদি ডিসরাপশন হয় অথবা রাপচার হয়, তখন কি হয়, তখন ওই আর্টারি থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হইতে থাকে। এখন ব্রেনে কিন্তু এক্সট্রা কোনো স্পেস নাই, কারণ দেখেন আমার মাথার চারপাশে বড় বড় বোনস আছে কিছু, এই বোনসগুলা কিন্তু ফিক্সড। তো কোনো কারণে যদি ব্রেনের মধ্যে আমার কোনো একটা আর্টারি ছিঁড়ে যায় অথবা রাপচার হয়, তখন সেখানেও ব্লিডিং হয়। ব্লিডিং হওয়ার পর একটা সময় পরে সেই ব্লিডিংটাও বন্ধ হয়ে যায়, কিন্তু ব্লিডিং হওয়ার পরে কিন্তু ওই ব্লাডটা জমাট বেঁধে যায়। এখন এই যে জমাট বেঁধে যাচ্ছে, এই কারণেও কিন্তু আমার ব্রেনে ব্লিডিং হওয়ার পরে সেখানেও আমার হেমোরেজ হইতেছে। অর্থাৎ এই ব্লাড একটা জমা হয়ে আছে, সেটাকে আমরা বলি হেমোরেজ। ব্রেনের মধ্যে যখন এই হেমোরেজটা ফর্মেশন করে থাকে, তখন সেটার আমরা বলি হেমোরেজিক স্ট্রোক। এখন এটা মেইন কারণ না, মেইন কারণ হইল এই ব্রেনের মধ্যে যখন এক্সট্রা ব্লাড ভেসেল থেকে বের হয়ে ব্রেনের কোনো একটা স্পেস বা কোনো একটা জায়গাকে অকুপাই করে থাকতেছে। অর্থাৎ ব্রেনে তো কোনো জায়গা এক্সট্রা নাই, তো এই বাইরে থেকে ব্লাডটা এসে সেখানে যখন অন্য জিনিসের জায়গাটাকে ব্লক করে দিতেছে, তখন সেই জিনিসটা কি করতেছে, এই হেমোরেজটা তখন পার্শ্ববর্তী যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর উপর প্রেশার ক্রিয়েট করতেছে, অর্থাৎ চাপ দিতেছে, যার কারণে সেই জায়গাগুলো বা সেই জিনিসগুলোর ফাংশন হ্যাম্পার হইতেছে।
হ্যাম্পার হওয়ার কারণে তখন স্ট্রোক ডেভেলপ করতেছে। তো সেটাকে আমরা বলতেছি হেমোরেজিক স্ট্রোক। তো দুই ধরনের স্ট্রোক নর্মালি দেখা যায়, আরও অনেক ধরনের স্ট্রোক আছে। এর মধ্যে আরেকটা হলো ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এখন এই ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক এমন একটা সমস্যা, যে সমস্যা দেখা যায় যে নর্মালি 24 ঘন্টার বেশি কখনো স্টে করে না। অর্থাৎ এখানেও নর্মালি কি হয়, যে এম্বোলাস ফর্মেশন করে। এখন এম্বোলাস জিনিসটা কি? এই যে একটু আগে বললাম যে আমাদের শরীর থেকে যখন রক্ত বের হয়ে যায়, রক্তটা একটা সময় পরে জমাট বেঁধে যায়। আপনারা হয়তো কোরবানি করার সময় দেখছেন যে পশু কেটে বা পশুকে কোরবানি দেওয়ার পরে ব্লিডিং হইতে থাকে। ওই ব্লাডটা একটা সময় পরে ফার্স্টে লিকুইড ফর্মে থাকে, কিন্তু ওটা আস্তে আস্তে কোয়াগুলেট হয়ে জমা বেঁধে এরকম শক্ত সলিড ফর্মে চলে আসে। আমাদের বডির মধ্যে যদি কোনো কারণে রক্ত জমাট বেঁধার কারণে এই রক্তের দলা পাকিয়ে যায়, তখন সেটা আমরা বলি এম্বোলাস। এই এম্বোলাস খুব খারাপ জিনিস। এম্বোলাস, ছোট ছোট এম্বোলাসগুলোও আমাদের বডির জন্য খারাপ। এখন কি হয়, এটা যখন সার্কুলেশনে চলে যায়, অর্থাৎ আর্টারি বা ভেইনের মধ্যে যখন এটা পাস করতে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায়, বড় আর্টারির মধ্যে থাকলে এটা কোনো সমস্যা করে না, কিন্তু আমাদের ব্রেনের মধ্যেও কিন্তু ছোট ছোট অনেক আর্টারি আছে, অর্থাৎ মাইনর ভেসেলসগুলো আছে। এরা যে মাইনর ভেসেলসগুলোর মধ্যে যে জিনিসটাকে জাম করে ফেলে, অর্থাৎ জাস্ট লাইক এ ড্রেনের মতো মনে করেন। আপনি ড্রেনের মধ্যে কোনো একটা ময়লা ফেললে ড্রেনটা বড় হইলে কোনো রকম ঝামেলা হবে না, কিন্তু ড্রেনটা যদি অনেক চিকন হয় অথবা অনেক সরু হয় বা ন্যারো হয়, তখন ওই ড্রেনের মধ্যে ময়লাগুলো জমে জমে কিন্তু যে ড্রেনের যে নর্মাল ফ্লো, সেই ফ্লোটাকে বাধা দিতেছে। এই জিনিসটাও আমাদের ব্রেনে হইতেছে এই এম্বোলাসের কারণে বা থ্রোম্বাসের কারণে। এই থ্রোম্বাস বা এম্বোলাস এই জিনিসগুলো যে ওইখানে আমার এই জিনিসটা করতেছে। তো কি কি কারণে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে? স্ট্রোক কি জিনিস সেটা আমরা বুঝলাম, স্ট্রোক কত ধরনের সেটাও আমরা বুঝলাম, কি কারণে স্ট্রোক হচ্ছে সেটা আমরা বুঝলাম। এখন কথা হলো স্ট্রোক কেন হয়? অনেকেরই অনেক কারণ থাকে, অর্থাৎ এই জিনিসটার পেছনে আমরা নিজেরাও অনেকাংশেই দায়ী। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা, সেটা হলো যাদের অনেক বেশি প্রেশার থাকে, যাদেরকে আমরা বলি হাইপার টেনশন, অর্থাৎ ব্লাড প্রেশার অনেক বেশি হাই। তো এই হাই ব্লাড প্রেশার থাকার কারণে নর্মালি আমার স্ট্রোক ডেভেলপ করতে পারে। এখন নর্মাল ব্লাড প্রেশার 120/80 মিলিমিটার অফ মার্কারি। এখন এটা হলো নর্মাল। কোনো কারণে যদি আমার সিস্টোলিক প্রেশার 120-এর উপরে চলে যায়, ধরেন 150 হয়ে গেল, ডায়াস্টোলিক প্রেশার 80-র উপরে চলে গেল, ধরেন 100 হয়ে গেল, তখন সেটা কিন্তু আমার প্রেশার ইনক্রিজ করলো, অর্থাৎ প্রেশারটা কিন্তু বেড়ে গেল, যেটাকে আমরা বলতেছি হাই প্রেশার। তো এই হাই প্রেশার কিন্তু ওয়ান অফ দ্য মেইন কজ ফর স্ট্রোক। এরপর আর একটা জিনিস আছে আমাদের খাদ্যাভ্যাস, অর্থাৎ আমাদের যে ফুড হ্যাবিট। আমরা এখন বর্তমানে অনেক বেশি তেল চর্বি জাতীয় খাবার খাই, যেই খাবারগুলোতে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে। এই কোলেস্টেরলগুলো কি করতেছে? নর্মালি এই কোলেস্টেরল বা হাই কোলেস্টেরলযুক্ত খাবার, এই খাবারগুলো নর্মালি আমাদের আর্টারির মধ্যে প্লাক জমায়। অর্থাৎ প্লাক হলো এমন একটা জিনিস যেটা কি করে, এই আর্টারির মধ্যে যে আর্টারির যে দেয়াল, এই আর্টারির দেয়ালগুলোকে ন্যারো করে দেয়। অর্থাৎ মনে করেন জাস্ট লাইক এ ড্রেন। এখন ড্রেনের মধ্যে যদি আপনি কাদা ময়লা ফেলান, তাহলে কি হবে? ড্রেনের যে রাস্তা, যে ডায়ামিটার, সেটা কিন্তু আস্তে আস্তে সরু হয়ে যাবে। জাস্ট লাইক দ্যাট এই কোলেস্টেরল কি করে, আমাদের যে আর্টারির যে ওয়াল, এই আর্টারির ওয়াল ভেতরের দিকে জমা হয়, হলুদ দেখতে এরকম জমা হয়ে থাকে। এখন জমা যখন হবে, তখন কি করে, এই যে রাস্তা, সেই রাস্তাটাকে ন্যারো করে দিতেছে। এই রাস্তাটা ন্যারো হয়ে যাওয়ার কারণে নর্মালি এই রাস্তাতে যেই পরিমাণ ব্লাড যাচ্ছিল, সেই পরিমাণ ব্লাড এখন আর যেতে পারে না, যার কারণে কি হয়, কোনো একটা অর্গান বা কোনো একটা সিস্টেমে ব্লাড সার্কুলেশন কমে যায়। তো এই জিনিসটা যদি আমাদের ব্রেনে হয় অথবা আমাদের হার্টে হয়, সো নর্মালি কিন্তু স্ট্রোক ডেভেলপ করার একটা চান্স থাকে। বিশেষ করে ব্রেনের যে আর্টারিগুলো, সেগুলো খুবই ন্যারো হয়ে থাকে। সেই ন্যারো আর্টারির মধ্যে যদি এরকম প্লাক জমে যায়, তখন কিন্তু আমাদের ব্রেন প্রপার সাপ্লাই পায় না, তখন কি ইসকেমিয়া ডেভেলপ করে। এই ইসকেমিয়া ডেভেলপ করার কারণে কিন্তু তখন ইসকেমিক স্ট্রোক হওয়ার একটা পসিবিলিটিস থাকে। এরপর আছে ডায়াবেটিস। যাদের ডায়াবেটিসের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে স্ট্রোক হওয়ার চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে, তো ডায়াবেটিক্সটা কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে যাদের ডায়াবেটিক্স আছে। এরপরে স্মোকিং, অ্যালকোহল এবং যারা সেডেন্টারি লাইফ স্টাইলের মধ্যে থাকে, অর্থাৎ সারাদিন শুয়ে বসে থাকে, ঘরে বসে থাকে, কম্পিউটারের সামনে বসে থাকে, কোনো বাইরে হাঁটাচলা করে না, কোনো এক্সারসাইজ না, কোনো ফিজিক্যাল কাজের মধ্যে যারা নাই, তাদের কিন্তু স্ট্রোক ডেভেলপ করার অনেক চান্স থাকে। ঠিক আছে, তো এই হলো মেইন কিছু কজ, যেই কজগুলো স্ট্রোকের পেছনে দায়ী, অর্থাৎ এই সমস্যাগুলোই নর্মালি স্ট্রোক ডেভেলপ করে থাকে। তো কি দেখে বুঝবেন যে পেশেন্টের স্ট্রোক হয়েছে? তো তার ক্ষেত্রে আপনারা কয়েকটা জিনিস মনে রাখতে পারেন, যেটাকে আমরা বলি বি ফাস্ট। এখন এই বি ফাস্ট হলো একটা নিউমেরিক, যেই জিনিসটা দিয়ে আপনারা মনে রাখতে পারেন কয়েকটা জিনিস, যে জিনিসগুলো দিয়ে আপনি ফাইন্ড আউট করতে পারেন কিংবা ডায়াগনোসিস করতে পারেন যে একটা পেশেন্টের অ্যাকচুয়ালি সে স্ট্রোকে আক্রান্ত কিনা বা তার স্ট্রোকের সম্ভাবনা আছে কিনা। এই সাইনগুলা কি? অর্থাৎ বি, এখানে বি ফর ব্যালেন্স,
অর্থাৎ একটা পেশেন্টের স্ট্রোক হইলে নর্মালি দেখা যায় সেই পেশেন্টের উইকনেস থাকে, অর্থাৎ মাসেল উইকনেস থাকে বা লিম্বে উইকনেস থাকে, হাত পায়ে দুর্বলতা দেখা যায়, যেটাকে আমরা বলি হেমিপ্যারেসিস অথবা হেমিপ্লেজিয়া। অর্থাৎ আমাদের লোয়ার লিম্বে নর্মালি দুর্বলতা দেখা যায়। এখন এই মাসেল বা লিম্বে হাত পায়ে দুর্বলতা থাকার কারণে পেশেন্টের ব্যালেন্সে সমস্যা হয়, অর্থাৎ সে ঠিকঠাকভাবে নিজের ব্যালেন্স রাখতে পারে না। তো এই ব্যালেন্স যখন ঠিকঠাকভাবে রাখতে পারে না, তো দেখা যায় যে তার মাথা ঘোরা লাগে অথবা সে পড়ে যায়, ঠিকভাবে দাঁড়াতে পারে না। চোখের দিকে তাকাবেন, যেটা হলো আয়ের ক্ষেত্রে দেখবেন কি লস্ট অফ ভিশন, অর্থাৎ সে ক্লিয়ার দেখতে পারবে না, ঝাপসা দেখতে পারবে কিন্তু দেখবেই না, এরকম কিছু সিমটমস এই পেশেন্টগুলোর ক্ষেত্রে দেখা যায়। এরপর আপনি যে জিনিস দেখবেন সেটা হলো ফেস, অর্থাৎ আপনি ফেসের দিকে তাকাইলে দেখবেন যে তার ফেসের কোনো এক সাইড, রাইট সাইড অথবা লেফট সাইড দেখা যাবে যে একদম নেমে গেছে আর কি, অর্থাৎ চোখ নিচের দিকে নেমে যায়, ফেসটা এক সাইড দিকে নিচের দিকে নেমে যায়, জাস্ট মনে হয় যে ফেসটা নিচের দিকে একটু বসে গেছে, জাস্ট এরকম নিচের দিকে নেমে যায়, যেটাকে আমরা বলি ফেস ড্রপিং। এরপর আপনি তার হাত দেখলেন বা পা দেখলেন, তার আর্ম উইকনেস, হাত পায়ে দেখবেন দুর্বলতা দেখা যায়। এবং পরবর্তী যেই জিনিসটা এস ফর স্পিচ, এই জিনিসটা খুবই ভাইটাল একটা জিনিস, অর্থাৎ তার কথা জড়িয়ে যায়। একটা স্ট্রোকের পেশেন্ট আসলে পরে তার স্পিচ ডিফিকাল্টি থাকে, অর্থাৎ স্লারিং অফ স্পিচ থাকে, ঠিক আছে। তো আমরা এটা বলি স্লারিং অফ স্পিচ অ্যান্ড ব্লারিং অফ ভিশন। অর্থাৎ স্লারিং মানে তার কথা জড়িয়ে যায়, সে ঠিকঠাকভাবে কথা উচ্চারণ করতে পারে না, কোনো শব্দ উচ্চারণ করতে পারে না। আর ব্লারিং অফ ভিশন মানে হলো সে চোখে ঝাপসা দেখে। তো এইটা জিনিস যখনই আপনি দেখতে পারবেন, নেক্সট যে স্টেপ ফলো করতে হবে সেটা হলো টাইম, অর্থাৎ যত দ্রুত সম্ভব এই পেশেন্টগুলোকে আপনার হসপিটালে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যদি বাসায় থাকেন এবং বাসায় আপনার যদি কারোর এই সমস্যাগুলো ডেভেলপ করে, তখন আপনি ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডাকবেন। অর্থাৎ আপনার যত দ্রুত সম্ভব এই পেশেন্টটাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট হইতে হবে, তাহলে আপনি মানে এই পেশেন্টগুলোকে বাঁচানোর একটা চান্স থাকে, বা যত দ্রুত আপনি হসপিটালে নিয়ে যেতে পারবেন তত এই পেশেন্টগুলোর মানে বেঁচে যাওয়ার পসিবিলিটি বাড়বে। তো স্ট্রোক কী জিনিস, কেন হয়, কিভাবে হয়, কাদের হওয়ার সম্ভাবনা বেশি, এবং কি দেখে বুঝবেন যে একটা পেশেন্টের স্ট্রোক ডেভেলপ করছে। অর্থাৎ আপনি মেডিকেল পার্সন হন কিংবা নন মেডিকেল পার্সন হন, আপনি আপনার আশেপাশে, আপনি আপনার পরিবারের মানুষ কিংবা বয়স্ক যারা আছে তাদের মধ্যে যদি এই সমস্যাগুলো দেখতে পারেন, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এই পেশেন্টের স্ট্রোক হয়েছে। এখন আপনি পেশেন্টকে বাঁচাইতে হইলে অবভিয়াসলি আমি যেটা বললাম, অ্যাজ সুন অ্যাজ পসিবল এই পেশেন্টগুলোকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। তো এখন আপনি বুঝতে পারলেন যে এই সমস্যাগুলো বা এই সাইন সিমটমসগুলো দেখলে আপনি ধরে নেবেন যে এই পেশেন্টের স্ট্রোক ডেভেলপ করার একটা পসিবিলিটি আছে। তারপরে আপনি পেশেন্টটাকে অবভিয়াসলি যত দ্রুত সম্ভব পার্শ্ববর্তী যে হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে নিয়ে যাবেন। এরপরে যে জিনিসটা সেটা হলো ম্যানেজমেন্ট অফ দ্য স্ট্রোক। এখন এই ম্যানেজমেন্ট অফ স্ট্রোক এইটা বা এই পার্টটুকু নর্মালি যারা মেডিকেল প্রফেশনালস তাদের জন্য, অর্থাৎ মেডিকেল স্টুডেন্ট কিংবা যারা ইন্টার্ন ডক্টর কিংবা যারা এই হেলথ প্রফেশনের সাথে রিলেটেড তাদের জন্য এই জিনিসটা। সো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, নর্মালি যারা নন মেডিকেল পার্সন আছেন তারা কেউ কখনো এটা মাতব্বরি করে বাসায় প্র্যাকটিস করতে যাবেন না। আপনার একটা ভুলের কারণে পেশেন্ট মারাও যেতে পারে। সো যেটা এখন করতে হবে সেটা হলো ম্যানেজমেন্ট অফ এ স্ট্রোক পেশেন্ট। অর্থাৎ মনে করেন আপনি একজন মেডিকেল স্টুডেন্ট অথবা আপনি একজন ইন্টার্ন ডক্টর অথবা আপনি একজন ডক্টর, একটা স্ট্রোকের পেশেন্ট মনে করেন আসছে, তো আপনি একজন দায়িত্বরত চিকিৎসক হিসেবে এখন এই পেশেন্টটাকে কিভাবে ম্যানেজ করবেন। তো ফার্স্ট অফ অল অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট অথবা অ্যাজ এ ডক্টর আমার যে দায়িত্ব ওই পেশেন্টটাকে আমার আইডেন্টিফাই করা। এখন ওই পেশেন্টকে আমি কিভাবে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করব যে পেশেন্টের স্ট্রোক হয়েছে না অন্য কিছু। এখন এই আইডেন্টিফিকেশন করার জন্য আমার কিছু এক্সামিনেশন করা লাগে। এখন নর্মালি একটা স্ট্রোকের পেশেন্টের এক্সামিনেশনের যে জিনিসগুলো আমরা ফলো করি সেই জিনিসগুলোতে আমরা অলরেডি বলছি যে কিছু সাইন সিমটমস দেখে আমরা ধারণা করতে পারি যে এই পেশেন্টের স্ট্রোক হয়েছে। ক্লিনিক্যাল ফিচার্স দিয়ে মোটামুটি একটা প্রাথমিক ধারণা বললাম যে পেশেন্টের হয়তো স্ট্রোক হওয়ার পসিবিলিটিস আছে। এখন আমার যে জিনিসটা করতে হবে সেটা হলো সিএনএস এক্সামিনেশন, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এক্সামিনেশন। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এক্সামিনেশন করার ক্ষেত্রে আমরা যেই ফর্মুলাটা প্রয়োগ করি বা যেই জিনিসটা আমরা ফলো করি সেটা হলো গ্লাসগো কমা স্কেল, অর্থাৎ জিসিএস স্কোর আমরা দেখি। এই জিসিএস স্কোরের মধ্যে আমরা আই ওপেনিং বা আয়ের মুভমেন্টগুলো দেখি, মোটর ফাংশন দেখি, ভার্বাল ফাংশনগুলো দেখি। এইগুলোর উপর ভিত্তি করে আমরা একটা স্কোরিং করি। এই স্কোর করার পরে আমরা দেখি যে পেশেন্টের আসলে কনসিয়াস লেভেল। পরে আমরা যে জিনিসটা দেখি সেটা হলো পেশেন্টের জার্ক, অর্থাৎ জার্ক আমাদের দেখা একদম বাধ্যতামূলক, কারণ আমরা আগেই জানি যে এই সকল পেশেন্টদের ক্ষেত্রে মাসেল উইকনেস দেখা যায়। এখন এই মাসেল উইকনেস দেখার কারণে আমরা এই জার্ক বা জার্ক এক্সামিনেশন করা বাধ্যতামূলক। নেক্সট যেটা দেখি সেটা হলো প্লান্টার রেসপন্স। তো অ্যাজ এ ডক্টর আমাকে
সিএনএস এক্সামিনেশন করতে হবে এবং সেখানে আমার কনসিয়াস লেভেল, জিসিএস স্কোর দেখতে হবে, প্লান্টার রেসপন্স দেখতে হবে এবং জার্ক দেখতে হবে। এই তিনটা আমার মোটামুটি ফিজিক্যাল এক্সামিনেশন আমি ফার্স্ট অফ অল করে নিব। এরপরে আমার যে জিনিসটা করতে হবে সেটা হলো আমার ব্লাড প্রেশার কাউন্ট করতে হবে, কারণ এই পেশেন্টগুলোর ক্ষেত্রে নর্মালি অনেক বেশি ব্লাড প্রেশার থাকে। তারপরে যত ভাইটাল সাইনগুলো আছে সেই ভাইটাল সাইনগুলো আমাকে দেখতে হবে। সব কিছু দেখার পরে তারপরে আমি এখন কি করব, আমরা পেশেন্টকে স্টেবিলাইজ করব। অর্থাৎ পেশেন্টকে এখন ঠিকঠাকভাবে আমরা স্টেবিলাইজ করার পরে পেশেন্টের ABC রিসাসিটেশন করা লাগবে এখানে। অর্থাৎ ABC রিসাসিটেশনটা হইলো দেখবো যে পেশেন্টের এয়ারওয়ে ক্লিয়ার আছে কিনা, পেশেন্টের ব্রিদিং ঠিকঠাক আছে কিনা, পেশেন্টের সার্কুলেশন ঠিকঠাক আছে কিনা, এবং পরবর্তীতে আমাদের একটা আইভি ক্যানোলা দিতে হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে ফার্স্ট অফ অল করা লাগবে। অর্থাৎ ABCD রিসাসিটেশন করব, তারপরে পেশেন্টকে হাই ফ্লো অক্সিজেন দিব, তার যদি সার্কুলেশনে কোনো সমস্যা থাকে সেই জিনিসটা আমরা কারেকশন করব, আইভি ক্যানোলা দিব, এবং প্রয়োজন বা ক্ষেত্র বিশেষে আমার তার ব্লাডার, বাওয়েল হ্যাবিট, তারপরে তার যদি সে খাইতে না পারে তখন তাকে আমাদের মানে এনজি টিউব দিয়ে তাকে খাবার খাওয়াইতে হবে। সো এই জিনিসগুলো আরও পরের স্টেপ। এখন মনে করেন এরপরে এই পেশেন্টকে আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, সেই ক্ষেত্রে আমাদের কিছু ডায়াগনস্টিক পারপাসে আমাদের কিছু ইনভেস্টিগেশন করা লাগবে। এখন ইনভেস্টিগেশনগুলো বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, কিন্তু স্ট্রোকের পেশেন্টের ক্ষেত্রে কিছু কমন ইনভেস্টিগেশন আমরা করে থাকি। সো এই কমন ইনভেস্টিগেশনগুলো মোটামুটি সকল ধরনের স্ট্রোকের পেশেন্টদের ক্ষেত্রে আমাদের করতে হবে। সো নর্মালি হলো সিটি স্ক্যান অফ দ্য ব্রেন, অর্থাৎ ব্রেনের একটা সিটি স্ক্যান করতে হবে অথবা MRI করতে হবে। এখন আমরা এই সিটি স্ক্যান কেন করতেছি? সিটি স্ক্যানটা এই কারণে করতেছি যে আমাদের ব্রেনের কোন জায়গাটাতে নর্মালি এই এম্বোলাসের কারণে বা কোন জায়গাটাতে মানে হেমোরেজ হয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে সেই জিনিসটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা নর্মালি সিটি স্ক্যান বা MRI করতেছি। এরপর আমরা করি ইসিজি, 12 লেট ইসিজি করি যে তার হার্টের ফাংশন নর্মালি ঠিকঠাক আছে কিনা এটা দেখার জন্য। ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখব, কারণ এইটার একটা রিস্ক ফ্যাক্টর থাকে ডায়াবেটিক্স মেলাইটাস পেশেন্ট। সো ডায়াবেটিসের কারণে এটা ডেভেলপ করছে কিনা এই কারণে আমরা ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখি। তারপরে আমরা লিপিড প্রোফাইল করি। লিপিড প্রোফাইলটা এই কারণেই করি যে ব্লাডের কোলেস্টেরল লেভেলটা দেখার জন্য, যে এটা অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে হচ্ছে নাকি এই কোলেস্টেরল জমে কোনো জায়গায় আর্টারি ব্লক হয়ে গেছে সেই কারণে হচ্ছে কিনা, এই কারণে আমরা লিপিড প্রোফাইলগুলো করি। এবং এর সাথে সাথে আমরা সেরাম ইলেকট্রোলাইট এবং সেরাম ক্রিয়েটিনিনটাও করি, যে আমাদের ইলেকট্রোলাইট বা ক্রিয়েটিন লেভেল ঠিক আছে কিনা বা অর্গান কোনো ফেইলের দিকে যাচ্ছে কিনা। এছাড়া আমরা কিছু স্পেশাল কিছু ইনভেস্টিগেশন করি অন্য কিছু ফাইন্ড আউট করার জন্য, যেমন আমরা ইকোকার্ডিওগ্রাম করি। ইকোকার্ডিওগ্রাম করার পিছনের মেইন রিজনটা হইল যে আমাদের হার্ট থেকে বিভিন্ন সময় এম্বোলাই ফর্মেশন হয়, অর্থাৎ হার্টের মধ্যে যে বাল্বগুলো থাকে এই বাল্বগুলো থেকে এম্বোলাই ফর্মেশন হইতে পারে। এই এম্বোলাইগুলো হার্ট থেকে সার্কুলেশনের মাধ্যমে সেটা ব্রেনে যে ব্রেনের কোনো আর্টারিটাকে ব্লক করে সেখানে আমার ইস্কেমিয়া ডেভেলপ করতে পারে, অথবা ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক ডেভেলপ করাইতে পারে। অর্থাৎ এই এম্বোলাইড সোর্সটা আমার হার্ট কিনা সেই জিনিসটাকে ফাইন্ড আউট করার জন্য আমরা ইকোকার্ডিওগ্রাম করতে পারি। এরপর আমরা লাম্বার পাংচার করতে পারি। লাম্বার পাংচার করি নর্মালি যদি কোনো একটা পেশেন্টের আমরা ধারণা করি যে এই পেশেন্টের সাবঅ্যারাকনয়েড হেমোরেজ আছে, তো তখন দেখা যায় যে আমরা লাম্বার পাংচার করি, CFSF এক্সামিনেশন করি। এর বাইরেও আমরা আরও অনেক ধরনের টেস্ট করি বিভিন্ন পেশেন্টের কন্ডিশনের উপর। অর্থাৎ শুধুমাত্র যে স্ট্রোকের কারণে একটা পেশেন্ট আসে বিষয়টা এমন না, কারণ স্ট্রোক দেখা যায় নর্মালি একটু বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে বেশি দেখা যায়, 40 বা 40+ এই সকল পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। তো এই সকল পেশেন্টদের শুধু স্ট্রোকের সমস্যা থাকে না বা স্ট্রোকের হিস্ট্রি থাকে না, এই পেশেন্টদের ক্ষেত্রে লাং ডিজিজ থাকতে পারে, অ্যাজমা থাকতে পারে, COPD থাকতে পারে, তাদের হার্টের সমস্যা থাকতে পারে, তাদের ডায়াবেটিক্স থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, আরও অনেক ধরনের সমস্যা থাকতে পারে। সো এই সমস্যাগুলো অ্যাসোসিয়েটেড সমস্যা, এই কারণে এই অ্যাসোসিয়েটেড সমস্যাগুলোর কারণে আমার স্ট্রোক হয়েছে কিনা সেই জিনিসটাকে ফাইন্ড আউট করার জন্য আমাদের হয়তো ক্ষেত্র বিশেষ অন্যান্য ইনভেস্টিগেশন দিতে হতে পারে। এই সকল পেশেন্টদের ক্ষেত্রে লিভার ফাংশন টেস্ট করতে দেওয়া হতে পারে, রেনাল ফাংশন টেস্ট করতে দেওয়া হতে পারে, বা চেস্ট এক্সরে অন্যান্য জিনিসও কিন্তু ক্ষেত্র বিশেষে আমার ইনভেস্টিগেশন পারপাসে দেওয়া হতে পারে টেস্ট করার ক্ষেত্রে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে পেশেন্ট কি শুধু স্ট্রোকের কারণে আসছে নাকি তার অন্য কোনো অ্যাসোসিয়েট সমস্যা আছে কিনা সব কিছু মাথায় রেখে কিন্তু আমাদেরকে এই ইনভেস্টিগেশন প্ল্যানটা করা হয়। এরপরে আমরা তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখে আসলাম যে জেনারেল যে ট্রিটমেন্টগুলো আমরা নর্মালি দিয়ে থাকি একটা পেশেন্ট আসলে, তার ABCD রিসাসিটেশন করি, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এইগুলো করি, তারপরে তাকে একটা আইভি ক্যানোলা দিই, তারপরে তার ব্লাডার, যদি তার ব্লাডারের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমরা ব্লাডারটাকে এমটি করার ট্রাই করি, সেক্ষেত্রে আমরা ক্যাথেটারাইজেশন করতে পারি। সকল পেশেন্টের যেহেতু এরা বেড রিডেন পেশেন্ট হয়ে থাকে, সো এদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা বেশিক্ষণ একই পোস্টারে রাখতে নিষেধ করি, কারণ যদি একটা পেশেন্ট
একাধিক সময় ধরে একইভাবে শুয়ে থাকে, তো দেখা যায় যে এই সকল পেশেন্টদের ক্ষেত্রে বেড সোর দেখা হইতে পারে বা ডিকুবিটাস আলসার ফর্মেশন করতে পারে। এই কারণে আমরা নর্মালি এই সকল পেশেন্টদের ক্ষেত্রে ট্রিটমেন্ট দেওয়ার পারপাসে বলি যে আপনারা 2 ঘন্টা পর পর পোস্টার চেঞ্জ করবেন কিংবা সাইড চেঞ্জ করবেন। নর্মালি এই জিনিসগুলো আমরা করি যখন পেশেন্ট হসপিটালাইজেশন থাকে বা হাসপাতালে ভর্তি থাকে, তখন আমরা এই জেনারেল ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। ক্ষেত্র বিশেষ যদি তার কোনো আরও অন্য কোনো সাইন সিমটমস থাকে, সেই সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। আর নর্মালি যখন আমরা পেশেন্টগুলোকে ডিসচার্জ করি কিংবা একটা পেশেন্ট যখন হাসপাতাল থেকে চলে যায়, তখনও কিন্তু আমরা আরও কিছু ড্রাগ অ্যাড করে দিই। নর্মালি পেশেন্ট থাকাকালীন আমরা ড্রাগ অ্যাড করি, তো সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে কোন টাইপের স্ট্রোক নিয়ে একটা পেশেন্ট আসছে, তো দিলাম। এরপরে আমরা কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট দিয়ে থাকি, অর্থাৎ একটা স্ট্রোকের পেশেন্টকে আমরা কী ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি। সো নর্মালি স্ট্রোকের পেশেন্টগুলোকে আমরা যে মেডিকেশনগুলো দিয়ে থাকি বা যে ড্রাগগুলো দিয়ে থাকি সেগুলো হলো অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ এই অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগগুলো ব্লাড ক্লটিংটাকে প্রিভেন্ট করে, অর্থাৎ ব্লাডের রক্ত জমাট বাধাটাকে প্রিভেন্ট করে। এবং অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ, এটা কি করে, ব্লাড ক্লট হওয়াটাকেও প্রিভেন্ট করে। তো অ্যান্টিকোয়াগুলেন্ট হলো ব্লাড ক্লটটাকে স্লো করে দিতেছে, এবং অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ সেটা হলো ব্লাড ক্লটিংটাকে বন্ধ করতেছে। এই দুইটা ড্রাগ নর্মালি দেওয়া হয়ে থাকে, বিশেষ করে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে এই ড্রাগগুলো বেশি প্রেফার করা হয়। এছাড়া আমাদের হেমোরেজিক যে স্ট্রোকটা আছে, সেই হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা নিমোডিফিন ইউজ করি। নিমোডিপিন নামে একটা ড্রাগ আছে, এই নিমোডিপিন ড্রাগটা ইউজ করা হয় যাদের হেমোরেজিক স্ট্রোক থাকে। শুধুমাত্র এই ড্রাগের উপরেই সব কিছু নির্ভর করে না, এর বাইরেও আপনাকে কিছু জিনিস মেনে চলতে হয়। বিশেষ করে ফিজিক্যাল থেরাপি নেওয়া লাগে, স্পিচ থেরাপি নেওয়া লাগে। অর্থাৎ ফিজিক্যাল থেরাপি হলো যাদের এই মাসেল উইকনেস থাকে, কারণ স্ট্রোক করার পরে দেখা যায় যে পেশেন্টগুলো প্যারালাইজড হয়ে যায়, এরকম হয়ে যায় আর কি। দেখা যায় বডির এক সাইড পড়ে যায়, এরকম অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে বডির এক পাশ দুর্বল হয়ে গেছে বা এক পাশ পড়ে গেছে, এরকম বলে প্যারালাইজ হয়ে গেছে, তাদের হুইল চেয়ার লাগে। তো এই সকল পেশেন্টদের ক্ষেত্রে বিভিন্ন রকম থেরাপি দেওয়া হয়। অর্থাৎ যদি কোনো ফিজিক্যাল উইকনেস থাকে সেক্ষেত্রে তাকে ফিজিক্যাল থেরাপি দেওয়া হয়। যদি কথা বলা সমস্যা থাকে, অর্থাৎ স্পিচের সমস্যা থাকে, তখন তাকে স্পিচ থেরাপি দেওয়া হয়। বিভিন্ন বিহেভিয়ারের সমস্যা থাকলে তখন বিহেভিয়ারাল থেরাপি দেওয়া হয়, এবং বিভিন্ন সিমটমসের কারণে এরকম বিভিন্ন রকম থেরাপি দেওয়া হয়। সো এইগুলোকে বলা হয় রিহ্যাবিলিটেশন থেরাপিস। পেশেন্টের একবার যদি স্ট্রোক করে এবং সে যদি সার্ভাইভ করে, তার পরবর্তীতে আবার রিপিটেড স্ট্রোক হওয়ার পসিবিলিটিস থাকে, যদি সে তার লাইফস্টাইল চেঞ্জ না করে তবে। অর্থাৎ এটা কিন্তু লাইফস্টাইলের সাথে অনেক বেশি রিলেটেড। লাইফস্টাইলের বিভিন্ন সমস্যার কারণে এই জিনিসটা ডেভেলপ করে। তো একটা জিনিস দেখে আসছেন যে ফাস্ট ফুড জাতীয় খাবার খাইলে, স্মোকিং করলে, অ্যালকোহল খাইলে, এই জিনিসগুলোর কারণে কিন্তু আমাদের স্ট্রোক হওয়ার একটা চান্স থাকে, বা এইগুলো মেইন কারণ স্ট্রোক হওয়ার পেছনে। তাইলে একটা মানুষের স্ট্রোকের হিস্ট্রি যদি থাকে, অবভিয়াসলি সে বা তাকে আর পরবর্তীতে কখনোই স্মোকিং করা উচিত হবে না, মদ্যপান করা উচিত হবে না, ভাজা পোড়া তেল চর্বি জাতীয় খাবার বেশি খাওয়া উচিত হবে না। এবং একটা সেডেন্টারি লাইফ, অর্থাৎ সে যদি খুব অলস ঘরে শুয়ে বসে কাজ বাজ করে সারাদিন, তাহলে তাকেও কিন্তু একটু ফিজিক্যাল এক্সারসাইজ করার প্রয়োজন হবে। অর্থাৎ লাইফস্টাইল মডিফিকেশন এখানে বড় একটা ফ্যাক্টর। কারোর যদি স্ট্রোক হয়ে থাকে এবং সে যদি সার্ভাইভ করে এবং সে যদি পরবর্তীতে সুস্থ লাইফ লিড করতে চায়, সেক্ষেত্রে তার লাইফস্টাইল মডিফিকেশন করা ছাড়া কোনো অপশন নাই। এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা ট্রিটমেন্ট পারপাসে আমরা লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি স্ট্রোকের পেশেন্টদের ক্ষেত্রে। এছাড়া স্ট্রোকের পেশেন্টদের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা সারা জীবন লেগেই থাকে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা একটা পেশেন্টকে অবভিয়াসলি সাজেস্ট করব তাকে কোন জিনিস করা উচিত, কোন জিনিস করা উচিত না। অর্থাৎ পেশেন্ট ডিসচার্জ দেওয়ার সময় আমরা তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে সতর্ক করব এবং এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অবগত করব, যাতে ফার্দার একটা পেশেন্টের আর কখনো স্ট্রোক ডেভেলপ না করে। তো স্ট্রোক কী জিনিস, স্ট্রোক কিভাবে বুঝবেন এবং স্ট্রোককে কিভাবে ম্যানেজমেন্ট করবেন, ওভারঅল মোটামুটি সবই এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে কমেন্ট করবেন, অথবা এই ভিডিওটা কেমন লাগছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো কেস স্টাডিতে।